It is time to welcome our next speaker, and it is our utmost privilege to have amongst us our next speaker, Dr. Shuchita Ghosh, lecturer and researcher, Department of Mathematics and Computer Science, Heidelberg University. On behalf of the RKSMVV family, I heartily welcome you to share your valuable insights on the topic When Sanskrit Met AI, from Panini to Neurosymbolic Models. You are invited to take the stage, Madam, for your presentation. Also, I would like to call upon Dr. Shoma Mukhopadhyay and Nivedita Deb to felicitate our esteemed speaker. তাহলে আমার আজকে টপিক হলো যে when Sanskrit met AI from Panini to Neurosymbolic Models. তো এইখানে প্রথম বলার কথা সেটা হচ্ছে সংস্কৃত আমি ভীষণ ভালোবাসি, সাবজেক্ট হিসেবে প্রচণ্ড ভালোবাসি, স্কুলে খুব পড়েছি, কিন্তু তারপরে চর্চাটা খুব বেশি হয়নি। হ্যাঁ, কিন্তু এআইটা হচ্ছে আমার টপিক, এআই আমার টপিক, নিউরোসিম্বলিক মডেল আমার টপিক। যখন সেগুলো পড়তে গেলাম তখন দেখলাম সংস্কৃতের কি প্রচণ্ড প্রভাব। যে ব্যাকরণ তোমরা পড়ো, আমি মেইনলি স্টুডেন্টদের কথা ভেবেই ইংরেজিটা একটু কম করার চেষ্টা করছি, স্লাইডগুলো ইংরেজিতে তৈরি করেছি, কিন্তু বাংলাতেই বলবো বলে ভেবেছি, আর একটু ইনফর্মাল রাখবো। হ্যাঁ, এটা ঠিক পেপার করে বলবো না, একটু ইনফর্মাল রাখবার চেষ্টা করব, যদিও স্লাইডগুলো ওইটা ভেবে তৈরি করা। তো যখন পড়াশুনো করতে গেলাম, ধরা যাক যে কম্পিউটার সায়েন্সের আরও উচ্চ শাখায় পড়াশুনো করতে গেলাম, তখন দেখলাম যে সংস্কৃতের কি প্রচণ্ড প্রভাব, আমাদের ব্যাকরণের কি প্রচণ্ড প্রভাব। হ্যাঁ, এইবার দেখো কজন তোমরা চ্যাটজিপিটি ইউজ করো? আমি স্টুডেন্টদের বলছি, কে চ্যাটজিপিটি ইউজ করো? আরে বাবা, দেখো 2022-এ প্রথম তোমাদের সাথে কথাবার্তা হয়, তখন কেউ চ্যাটজিপিটির নামও জানতো না। এখন সবাই প্রায় 100% চ্যাটজিপিটি ইউজ করে। তাহলে ভাবা যায় না যে কী প্রচণ্ড প্রভাব এখন আমাদের উপর পড়ছে। এইবারে কথা হচ্ছে যে এই যে চ্যাটজিপিটি আমরা ইউজ করছি, তার কিন্তু থিওরিটা আসছে পানিনির গ্রামার থেকে, যেটাকে অষ্টাধ্যায়ী বলে বলা হচ্ছে। এবং আমি হিস্ট্রি কিছু রাখিনি এই কারণে যে আমি বেসিক্যালি সায়েন্সের লোক এবং সায়েন্সের দিক দিয়েই স্লাইডগুলোকে দেখব বলে, সেই জন্য আমি আর ওইগুলো রাখিনি। ওরা বলেন অষ্টম নবম শতক, কিন্তু আমার মনে হয় যে চর্চা ছিল, অনেক আগে থেকে চর্চা ছিল। তো হ্যাঁ, তো এবার হচ্ছে যে প্রথমে আমি এই যে তোমাদের সাথে আলোচনা করব, এটা প্রথমে ভেবেছি যে আমার সাবজেক্টটা আমি ছোট করে বলে নিয়ে তার সঙ্গে সংস্কৃতের কি সম্পর্ক, তারপরে পানিনি, কেন আমি পানিনির কথা তুললাম, সেই কথাগুলো বলবো এখানে। এবার হচ্ছে যে এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এটা কিন্তু আজকের এআইএমএল-এর পক্ষে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এটা আমি এখানে ভারতবর্ষে আছি বলে আমাদের ভারতবর্ষকে উন্নত করতে হবে, একদম নয়। তোমরা যদি দেখো, গুগল স্কলার বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে তোমরা যদি পানিনির নাম দাও, দেখবে যে পানিনির সাইটেশন এখনও, পানিনি যে কাজটা করেছেন তাকে উদ্ধৃত করা হয় অনেকবার ধরে। অতদিন আগেকার একজন মানুষ তক্ষশিলায় থাকতেন, এখন পাকিস্তানের লোকেরা খুব গর্ব অনুভব করে, অনেকেই বলেন যে উনি আমাদের দেশের ছিলেন। ওই রকম একটা কাজ করা তখন খুবই শক্ত কাজ। আচ্ছা, প্রথমে যেটা আমি বলতে চাইছি যে চ্যালেঞ্জগুলো আমি একটুখানি বলে দিই, যে এই যে আমরা এআইএমএল করছি, প্রথমত তো লোকে জানে না অত বেশি সংস্কৃতের সাথে এর সম্পর্ক। যারা আমরা বেশি পড়াশুনো করতে চাই তখন দেখি যে এই সংস্কৃতের সাথে সম্পর্ক রয়েছে। কিন্তু এআইএমএল-এর মেইন ব্যাপারটা হলো এই যে চ্যাটজিপিটি উত্তরগুলো দিচ্ছে, কি করে দিচ্ছে আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, এইটা একটা প্রচণ্ড প্রবলেম। হ্যাঁ, এইগুলো কেন বলছি সেটা পরে আসবো, একটুখানি পরে। সেটা হচ্ছে যে তারপরে তোমার হচ্ছে যে কখনো কখনো এমন হয়, হ্যালুসিনেশন বলে একটা জিনিস শুনেছো কিনা জানি না, উত্তর দিল ঠিকঠাক,
তারপর দেখা গেল ভুলভাল উত্তর দিয়েছে। হ্যাঁ, এটা খুব হয়, এটা খুব হয়। ওটা ওই মানে যে চাঙ্কগুলো আছে সেই চাঙ্কগুলোতে, মানে চাঙ্ক বলতে আমি বলতে চাইছি একটা জোটে জোটে আসে এই তথ্যগুলো, সেই চাঙ্কগুলো অনেক সময় উল্টোপাল্টা জোড়া লাগিয়ে যায়, সেগুলো হচ্ছে টেকনিক্যাল ব্যাপার। হ্যাঁ, সেটা একটা প্রবলেম আছে। তারপরে হচ্ছে আমরা যে মানে ব্যাকরণের যে জ্ঞান, সেটা সব সময় সোজাসুজি যে দিচ্ছি এআই এমএলএ, সেটা কিন্তু নয়, সেইটা নেই বলে অনেক সময় প্রবলেম হয়। তারপরে হচ্ছে যে ধরো বাংলায় আমি একটা চ্যাটজিপিটির মতো বানাতে চাইছি, বানাতে কি পারবো না। কেন না, আমাদের সেই ডেটাটা নেই। হ্যাঁ, অত পরিমাণ ডেটাবেস আমাদের নেই। তো সেই সব অসুবিধা এখন আমাদের এআইএমএল এর যে মানে কারেন্ট অবস্থা, সেখানে আমরা ফেস করছি। তো আমি এটা এখানে দেখাতে চাইছি যে আমরা আমাদের মানে পূর্বতন যারা ব্যাকরণবিদ বা বড় বড় ব্যাকরণবিদ যারা পানিনি বা অন্যান্য রয়েছেন, তারা কিভাবে মডার্ন এআইএমএল-এ কাজ করছেন, এখনো পর্যন্ত কাজ করছেন। আচ্ছা, শুধু পানিনি নিয়ে আমি কিন্তু বলবো না, কারণ হচ্ছে পানিনি কাজটা করেছেন ঠিকই, কিন্তু পরবর্তীকালে আরও অনেক মহান ব্যাকরণবিদ এসেছিলেন যারা পানিনির কাজকে আরও উন্নত করে দিয়েছেন, এবং প্রত্যেকটা এখন আমাদের এআইএমএল-এ কাজে লাগছে। অ্যাকচুয়ালি আমি যদি বলি যে আমার যে ডক্টরাল থিসিস, সেটা কিন্তু শুরু করেছি ভর্তৃহরি বলে আরেকজন ব্যাকরণবিদের কাজ দিয়ে, এবং ভর্তৃহরি অত্যন্ত রিলেভেন্ট। পানিনির কাজ থেকে ভর্তৃহরি, এটা যে কি অসাধারণ এআইএমএল-এর ক্ষেত্রে, সেটা আমি একটু পরে বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। হ্যাঁ, এইবারে হচ্ছে আমার টপিকটা ছিল যে ফ্রম পানিনি টু নিউরোসিম্বলিক এআই। আমি শুরু করছি নিউরোসিম্বলিক এআই, কেননা আমরা এখন কারেন্ট পজিশনে আছি। যে নিউরোসিম্বলিক এআই বলতে আমরা কি বোঝাই, মানে খুবই সাধারণভাবে বোঝানোর চেষ্টা করব। এবারে কথা হচ্ছে যে নিউরো কথাটা বলতে গেলে আসে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক মানেটা কি? প্রথমেই হচ্ছে আমাদের মাথার মধ্যে অনেক কোষ আছে। হ্যাঁ, সেগুলো আমরা 10 ক্লাসে পড়ে আসি যে নিউরন আছে, তারপরে তার কতগুলো অ্যাকশন আছে। তাদের ধরা যাক যে এইটা একটা নিউরন, আর তার এইটা হচ্ছে লেজ, আর এইটা আর একটা নিউরন। তো আমরা যখন নতুন কিছু শিখি, তখন এই নিউরনে কানেকশনগুলো হয়। হ্যাঁ, এই যখন কানেকশন হয় তাকে ফায়ারিং বলে। আমরা যখন নতুন ভাষা শিখি, সেরকম নতুন নতুন নেটওয়ার্ক মাথায় তৈরি হতে থাকে, এবং এটা বলা হয় যে সারা জীবন ধরে ওই নেটওয়ার্কগুলো তৈরি করা অত্যন্ত জরুরি। আদারওয়াইজ ডিমেনশিয়া, তারপরে অ্যালজাইমার, এসব ডিজিজ হয় ওইগুলো, ওই কানেকশনগুলো নষ্ট হয়ে গেলে পরে। তো সেই জন্য মানে ব্রেনকে সজীব রাখার জন্য, বা যখন আমরা কোনো প্র্যাকটিস করি, তখন ওই ফায়ারিংগুলো হয়ে মাথার খুব মানে ব্রেনের খুব উন্নত অবস্থা হয়। এবারে কথা হচ্ছে যে সেটা আর্টিফিশিয়ালি কী করে এলো। আমরা ওইটা জেনেছি, ওই মেকানিজমটা জেনে আমরা মেশিন দিয়ে করবার চেষ্টা করলাম। প্রথমে কি করলাম না, মেশিনকে বললাম যে তুমি সাদা আর কালো, ধরা যাক একটা এক্সাম্পল নিচ্ছি, সাদা আর কালোকে বিভাজন করো দুটো সাইডে, একদিকে সাদা রাখো, একদিকে কালো রাখো। তার মানে কি, তার মাঝখানে একটা স্ট্রেট লাইন আছে। হ্যাঁ, আমি জানি না মানে কতজন এখানে ম্যাথমেটিক্স সে আছো, তবু আমি বলবার চেষ্টা করছি যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হলো y=mx+c। হ্যাঁ, আমাদের এই যে নিউরাল নেটওয়ার্ক, সেটা শুরু হয়েছিল এটা দিয়ে, মানে সেটা তখন পারসেপ্ট্রন একটা নাম ছিল, ছোট জিনিস। সেখান থেকে একটা পুরো নেটওয়ার্ক তৈরি হলো ওই পারসেপ্ট্রনের পেপার থেকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেটা বোধ হয় 1958-68-এ। আমরা কিচ্ছু করতে পারিনি তখন, পেপারটা পাবলিশ হয়েছে আর রয়ে গেছে। এখন টেকনোলজির উন্নতির জন্য আমরা অনেক বড় বড় গ্রাফ তৈরি করতে পারছি। তার মানে কি, আমাদের হাতে অনেক ডেটা আছে। এবারে অনেক ব্যাকরণবিদ, অনেক লিঙ্গুইস্ট, সেইগুলোকে না অনেক তথ্য, এক্সট্রা তথ্য দিয়েছেন। হ্যাঁ, তখন সেটা একটা নিউরাল নেটওয়ার্ক হয়েছে। মানে ধরো আমরা স্ট্রেট লাইন থেকে ক্রমশ আরও শক্ত ইকুয়েশনের দিকে যাচ্ছি। প্রথমে স্কোয়ার দিলাম, মানে একটা তো দেখতে পাচ্ছ যে এখানে এক্সে কোনো স্কোয়ার ছিল না, কিউব ছিল না। শক্ত ইকুয়েশনের দিকে যত যাব,
ওইটা আরও জটিল হবে। হ্যাঁ, ওইটা নিউরাল নেটওয়ার্ককে কি বলবো রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, তো এইবারে কথাটা হচ্ছে যে এইখানে একটা গ্রাফ আছে আর সেটা অনেক নলেজে পরিপূর্ণ। ধরা যাক আমি যদি বলি একটা ইকুয়েশন দিই, হ্যাঁ, রাম প্লাস শ্রীরাম প্লাস সীতা, হ্যাঁ, তাহলে আমি যদি এটা ইকুয়াল টু বলি কিং প্লাস কুইন, তাহলে তোমরা বুঝতেই পারবে যে শ্রীরাম একজন রাজা ছিলেন আর সীতা তো তার স্ত্রী ছিলেন, সুতরাং কুইন ছিলেন। তো সেই কারণে আমি ওটা ওইভাবে লিখছি। আর যদি বলি জিপ ইকুয়াল টু শিপ, হ্যাঁ, JEEP ইকুয়াল টু SHIP, তো তাহলে তোমরা বলতে পারো একটা হচ্ছে জলযান, একটা হচ্ছে স্থলযান। হ্যাঁ, তো এইভাবে আমরা অনেক নলেজকে গ্রাফের মধ্যে লাগাতে পারি। সেটা অনেক ভালো একটা পেপার আছে, সেই পেপারটাকে বলে মিলার। তোমরা যদি ইন্টারনেটে একটু খুঁজে দেখো, ওয়ার্ড নেট বলে একটা সাইট আছে, ওয়ার্ড নেট। হ্যাঁ, তার মধ্যে দেখবে যে প্রত্যেক এন্টিটি, মানে ধরো এই যে বললাম জিপ, এই জিপের সাথে হয়তো কানেক্টেড রয়েছে কার্ট, কার্ট মানে গরুর গাড়ি। হ্যাঁ, সেটা কিভাবে কানেক্টেড সেটাও বলে দিয়েছে। তো এই নলেজ গ্রাফ কিন্তু মানুষে তৈরি করেছে, এত দিন ধরে তৈরি করেছে। মানে সেই পেপার পাবলিশ হওয়ার পর থেকে আমরা কাজ করতে করতে আজকে এইখানে এসে পৌঁছচ্ছি। তার মানে বুঝতে পারছো যে এআইটা আজকে হঠাৎ করে হয়নি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অ্যাকচুয়ালি একটা ছাতার মতো, আমব্রেলা টার্ম বলা হয়। ওর মধ্যে অনেক আমাদের কাজকর্ম, অনেক মানে হিউম্যানিটিস, সায়েন্স, সমস্ত কাজকর্ম একসঙ্গে তুলে ধরা আছে, ফলে আমরা আজকে চ্যাটজিপিটি পাচ্ছি। হ্যাঁ, এটা একটা কথা হলো। তাহলে আমাদের নলেজ গ্রাফ আছে, আর আমাদের তোমার যেটা বললাম যে নিউরাল নেটওয়ার্ক আছে, যেটা ওই অঙ্কের ফর্মুলাতে চলে। একটা পলিনোমিয়াল বলতে পারি, মানে সে শুরু হয়েছিল একটা স্ট্রেট লাইন দিয়ে, সেটা পলিনোমিয়ালে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা ডেটা সেট আছে, কিন্তু এটাকে ব্ল্যাক বক্স বলছি। কেন ব্ল্যাক বক্স বলছি? আমরা জানি না যে কতগুলো স্তর আছে, কতগুলো পলিনোমিয়ালে কতগুলো রয়েছে। এটা তো y ইকুয়াল টু mx প্লাস c, দুটো টার্ম ছিল, এটা আমি জানি না। ওই বাড়তে বাড়তে যে কোথায় চলে যাচ্ছে, ম্যাথামেটিক্স ট্র্যাক করতে পারছে না ওকে। হ্যাঁ, তো সেই কারণে আমরা বলছি ব্ল্যাক বক্স। আমি একটা কিছু দিচ্ছি, একটা প্রশ্ন লিখছি চ্যাটজিপিটিতে, সে আমাকে একটা উত্তর দিচ্ছে, মাঝখানে যে কি হচ্ছে আমরা জানি না। ইভেন সায়েন্টিস্টরাও বলতে পারছেন না এখন। এইটা একটা খুব খারাপ জিনিস কিন্তু, হ্যাঁ, যে আমরা কিছু জানি না, ফলে যদি উল্টোপাল্টা কিছু উত্তর দেয় আমরা সেটা বুঝতেও পারছি না অনেক সময়। হ্যাঁ, তারপরে কি বলতো, পোটেনশিয়াল ফর বায়াস। একটা পেপার পাবলিশ হলো করোনার সময়, পেপারটা কি বলছে, মানুষের মুখ দেখে বলে দেবে সে মানুষ ক্রিমিনাল কিনা, বুঝলে? এবার কি হলো, একটা বাজে ডেটা সেট দেওয়া হলো, ফলত কিছু লোকের মুখ, মানে রং, এটা বর্ণবিদ্বেষের একটা খুব জ্বলন্ত উদাহরণ, কিছু লোকের মুখ দেখে বলে দেওয়া হচ্ছে তারা ক্রিমিনাল। কি ভয়ানক ব্যাপার বলো দেখি। হ্যাঁ, তো এই বায়াসটা কিন্তু এরা তৈরি করছে, সুতরাং আমাদের চোখ বুঝে একদম বিশ্বাস করা যায় না। আমি বারবার বলছি যে চ্যাটজিপিটি ইউজ করবার সময় নিজেরা পড়াশুনো করে দেখে নেবে আদৌ ওটা ঠিকঠাক ইয়েটা দিল কিনা, উত্তরটা দিল কিনা। তাহলে আমরা এখনো পর্যন্ত এসে পৌঁছলাম যে অ্যাকচুয়ালি আমাদের এই মানে মানুষের যে প্রসেস আছে, ব্রেন প্রসেস আছে, সেটা দেখে আমরা আর্টিফিশিয়াল একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করলাম, তার কতগুলো প্রবলেম আছে। এইবারে একটুখানি ভেতরে যাওয়ার চেষ্টা করব। তোমরা যদি এতে মানে বুঝতে পারো, একটু উত্তর দাও, তাহলে আমি এটা নিয়ে আর একটু এগোবো, আদারওয়াইজ আমি অন্যদিকে চলে যাব। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে যে প্রচুর এটা ডেটা নিচ্ছে, যেটা বললাম যে বাংলায় তোমরা যদি চ্যাটজিপিটি করতে চাও কিছুতেই পাচ্ছ না। হ্যাঁ, সুতরাং এটা প্রচুর ডেটা নিচ্ছে। আর একটা হচ্ছে পাওয়ার। যখন ওই চ্যাটজিপিটিতে তোমরা ইউজ করছো, তোমরা ভাবতেই পারবে না কতগুলো সার্ভার আছে ওর পিছনে। হ্যাঁ, সেইটা একটা প্রবলেম। হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আমরা মানে এই এতক্ষণ ধরে যে আলোচনা হলো, তার মধ্যে একটা টার্ম আমি তুলে নিতে চাই, সেটা হচ্ছে এমবেডিং। হ্যাঁ, এমবেডিং বলতে কি বোঝায়? ধরা যাক আমি যে ইকুয়েশনটা চিন্তা করছিলাম সেটা বলি যে জিপ ইকুয়াল টু শিপ। হ্যাঁ, জলযান
ওইকে বলে স্থলযান, কিছু ক্ষেত্রে হয়, কেন দুটোই যানবাহনের একটা উদাহরণ। এইবারে কথা হচ্ছে যে নিউরাল এমবেডিং বলতে কি বোঝায়। এই যে একটা জিপ JEEP, আমি এটাকে না সংখ্যায় নিয়ে যেতে পারি, আমরা গুণে দেখতে পারি ABCDEFGHIJ, যে হলো 10, তাহলে আমরা 10 লিখতে পারি। তারপরে ABCDE, হ্যাঁ 5, তাহলে 10, 5, 5, আর পি এর যা হয় ইন্ডেক্স সেটা আমরা লিখলাম, সেটা একটা ভেক্টরে ট্রান্সফর্ম করলাম, সেইটাকে এমবেডিং বলা হয়, জানো তো। এইটা করে প্রত্যেকটা তোমরা যে লিখছো যে এই প্রশ্নটা আমি চ্যাটজিপিটিতে দেবো, ও কিন্তু ওইটাকে ট্রান্সফর্ম করে নিচ্ছে। ও কিন্তু পড়তে পারে না কোনো ভাষা পড়তে পারে না, শুধু অঙ্ক জানে। হ্যাঁ, এই নিউরাল এমবেডিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এইটাও আমাদের সেই বুদ্ধিটা দিয়েছিলেন, আইডিয়াগুলো দিয়েছিলেন পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি এবং ভর্তৃহরি, সেটা আসছি। আচ্ছা, এবারে নিউরো পার্টটা গেল, সিম্বলিক পার্টটা কি তাহলে? সিম্বলিক পার্টটা নিউরোর পার্টের আগে এসেছে। সিম্বলিক পার্ট ধরা যেতে পারে যে, আমি একটা এক্সাম্পল দিতে পারি, যে মানে যে এক্সাম্পলটা দিয়েছি অলরেডি সেটা রয়েছে, যে কিং প্লাস কুইন ইকুয়াল টু রাম প্লাস সীতা। হ্যাঁ, এটা একটা দেখো, এটা একটা লজিক রয়েছে, যেখানে লজিক সেখানে সিম্বলিক। ইফ দিস দেন দ্যাট, অলওয়েজ সিম্বলিক। হ্যাঁ, তো এই যে একটা নিউরো পার্ট এলো, সেটা ক্রমশ ঘুরে যাচ্ছে উইথ পলিনোমিয়ালের মধ্যে দিয়ে আমি একটা মানে প্রথমে কিছু সংখ্যা পাঠালাম, কিছু সংখ্যায় তার উত্তর পেলাম, এবার সেই সংখ্যাগুলোকে ট্রান্সফর্ম করে আমরা তার একটা ক্যারেক্টার ফর্ম পেলাম। এটা হচ্ছে তো, সেইটাকে আমরা যখন বলবো আচ্ছা এটা কি ওইটা হচ্ছে, তখন সেটা সিম্বলিক পার্ট আসছে। ধরা যাক আমার কাছে একটা অনেক সংখ্যা রয়েছে, আমি সেইটাকে একটা বারকোডে ট্রান্সফর্ম করলাম। বারকোড তো জানো, এখন সবাই ওই পেটে ইউজ করো, QR কোড, বারকোড, কোডে ট্রান্সফর্ম করলাম, সেটা সিম্বলিক হয়ে গেল। হ্যাঁ, তো যখন সেটা নিউরাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে বা সেই ব্ল্যাক বক্সটার মধ্যে দিয়ে ট্রান্সফর্ম করব, তখন সেটা নিউরোসিম্বলিক হলো। বোঝা যাচ্ছে কি? আচ্ছা, তো এখানে আরও অনেক কিছু নাম রয়েছে, ট্রান্সফর্মার, এগুলো সমস্ত আলাদা আর্কিটেকচার। ওই নিউরাল নেটওয়ার্কেরই অনেক শক্ত শক্ত আর্কিটেকচার হলো এই ট্রান্সফর্মার, বার্ট, এমবেডিং, এটসেট্রা। আমি এখন ওগুলোতে যাচ্ছি না। হ্যাঁ, তাহলে এবার একটা ছবি এলো, কতক্ষণ ধরে লেখা চলছিল, এবার ছবি এলো। এই দেখো, এই যে তোমাদের বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ, দুটো ওপরে দুটো ডায়াগ্রাম, তার মধ্যে একটা দেখো সিম্বলিক AI। এখানে হচ্ছে কোয়েশ্চেন আসছে, সেটা নলেজ বেসে খুঁজছে, যেখানে আমরা অনেক কিছু রেখে দিয়েছি, যেমন বললাম যে ওই নলেজ ডায়াগ্রাম রয়েছে, ওইখান থেকে ও একটা আনসার বেছে দিচ্ছে। তার সঙ্গে এই পাশে সিম্বলিক AI পাশে দেখো ডিপনেটকে এরকম দেখতে হয়, প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা নোডের কানেকশান, ওই যে বলছিলাম নিউরন অ্যাক্সন, ঠিক ওই রকমই করে সব নোটগুলো রয়েছে, যে একটা ইমেজ দিয়ে তার মধ্যে ট্রান্সফর্ম হলো, অনেক রকম করে চেষ্টা করলো, করে আনসারটা বললো আচ্ছা এটা একটা কুকুরের ছবি। হ্যাঁ, তারপরে যখন আমরা ওইটাকে হাইব্রিড করে দিচ্ছি, তখন ওই হাইব্রিড AI তৈরি হচ্ছে। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলার, যে ওই ডান দিকের যে ফিগারটা রয়েছে তার মধ্যে আরেকটু এক্সপ্লেন করে দেওয়া আছে। হ্যাঁ, যে ধরো সিম্বলিক রুলের মধ্যে আছে যে বাবার যিনি স্ত্রী তাকে কি বলি না, মা। হ্যাঁ, তো স্পাউস অফ আ ফাদার ইজ আ মাদার। ঠিক আছে, এইরকম করে অনেক কিছু আমরা একসঙ্গে করে হাইব্রিড AI তৈরি করি। আমরা অনেক কিছু বললাম এই কারণে, এর মধ্যে আরও কম্পোনেন্ট থাকে, আমি সেগুলো এখন যাচ্ছি না। শুধু ধরে নেওয়া যেতে পারে আমার একটা সিম্বলিক পার্ট আছে যেটা খুব লজিকের সঙ্গে চলে, আর একটা আমার ম্যাথামেটিক্স পার্ট আছে যেটা নিউরাল নেটওয়ার্কের সঙ্গে চলে। সেই দুটো আমরা এক করে একটা হাইব্রিড AI করে একটা নেটওয়ার্ক পাচ্ছি। এইবারে আমরা ওইটুকু পড়ে নিলে পরে আমাদের হয়ে গেল। এবার আমরা আসবো ইন্ডিয়ান গ্রামার সিস্টেমে। হ্যাঁ, যেটা খুব কম্পিটিশনালি আমরা কাজে লাগিয়েছি। মানে ইন্টারেস্টিং যে পাণিনি যখন গ্রামারটা লিখলেন,
তখন সেই গ্রামারটা মানে ইউজ হতে থাকলো সারা পৃথিবীতে। আমরা বিভিন্ন ভাষায় কথা বলে থাকি, কিন্তু যখন আমরা লিঙ্গুইস্টিক্স পড়তে যাই, মানে আমাকে লিঙ্গুইস্টিক্স পড়তে হয়েছিল এই কারণে যে আমি এআই নিয়ে কাজ করব বলে, তখন দেখলাম যে ওই পানিনি সিস্টেম যদি কেউ শিখে নেয় তার আর কোনো গ্রামারে কোনো অসুবিধা হবে না। আর সংস্কৃত পড়লে পরে তো আরোই অসুবিধা হবে না। হ্যাঁ, কারণ সংস্কৃত যেরকম ভাবে সব কিছু বুঝিয়েছে, সংস্কৃত একটা পড়লে, একটা ভাষা ভালো করে শিখলে পরেই সমস্ত ভাষা শিখে নেওয়া যাবে। মানে আমি বলবো মাতৃভাষাটা সব থেকে প্রয়োজনীয়। মাতৃভাষার সেই একই পানিনিয়ান সিস্টেম চলছে, তারপরে সেখান থেকে তুমি ম্যাপ করে সংস্কৃত শিখে নাও। এবার সংস্কৃত শিখলে পরে আর কোনো ভাষা শিখতে অসুবিধা হবে না। হ্যাঁ, সংস্কৃতে কিছু কিছু জিনিস অনেক জটিল আছে, এটা ঠিকই, কিন্তু যদি একবার ওটা মাথা শিখে নেয় তারপরে সমস্ত ওরা কি করে ম্যাপ করে দেয়, মানে এটা ওটার মতো, সেটা ওটার মতো, এরকম করতে করতে অন্য ভাষাগুলোও শেখা যায়। তো এটা যেটা বলতে চাইছিলাম যে পানিনি তাহলে অতদিন আগে তৈরি করলেন ওর গ্রামারটা, তাতে দেখো 4000 রুল আছে। আমরা তো মোটামুটি বেশিরভাগে আমার মনে হয় যে সংস্কৃত পড়েছি, এক্ষুনি তোমরা সংস্কৃতের চ্যান্টিংটাও করলে, তো 4000 রুল আছে যে এটা হলে ওটা হবে, সেটা হলে ওটা হবে করে 4000 রুল এরকম তৈরি করেছেন। এইবারে সেইটা অনেক দিন এমনি পড়েছিল, মানে সংস্কৃত আমাদের ভাষা, ভারতবর্ষের ভাষা, হিন্দুদের ভাষা, এরকম করে পড়েছিল। হ্যাঁ, সেটা এই মানে 1900 শতকে একজন সুইস লিঙ্গুইস্ট, হ্যাঁ, তিনি এই পানিনির কাজটা পড়লেন, পড়ে প্রচণ্ড উদ্বুদ্ধ হয়ে তিনি প্রথম এটাকে কম্পিউটেশনালি, মানে এটা অঙ্কর দিক দিয়ে এটাকে প্রকাশ করতে চাইলেন। তখন থেকে শুরু হলো আমাদের এই যাত্রা, মানে এই যে আজকে চ্যাটজিপিটিতে এসে আমরা পৌঁছেছি, এই যাত্রা কিন্তু তখন থেকে শুরু হলো। কিন্তু তিনি শুরু করেছিলেন পানিনি থেকে, এটা মনে রাখতে হবে। তাহলে 4000 রুল আছে। জেনারেটিভ রুল কেন? আমরা একটা খোলসে অনেকভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। হ্যাঁ, আমার একটা এক্সাম্পল আছে, এটা পরের দিকে এক্সাম্পলটা আছে, কিন্তু এইখানে দেখো, আই শট অ্যান এলিফ্যান্ট ইন মাই পাজামাস। হ্যাঁ, মানে এখানে দেখো আই শট, আমি 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 হচ্ছে এখানকার মেইন। হ্যাঁ, এবারে আমি আর গ্রামারের দিকে যাচ্ছি না, কিন্তু যেহেতু এটা গ্রামার আমাকে একটু বলতেই হবে যে শটটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, তো কীরকমভাবে হচ্ছে, তাহলে সাবজেক্টের পরে ভার্ব, তারপর অবজেক্ট এলো, ঠিক আছে। কিছু কিছু ভাষা আবার আছে যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম, সাবজেক্ট অবজেক্ট ভার্ব এরকম করেও চলে, ভাবটা শেষে আসে, অনেকের ক্ষেত্রে এরকমও আসে। কিন্তু কথা হচ্ছে এইটা ভাঙতে কে শিখিয়েছিলেন? পানিনি শিখিয়েছিলেন। মানে এই ফর্মে আমি বলতে পারি আই শট আ বেলুন, আমি বলতেই পারি যে এখানে বলছে অ্যান এলিফ্যান্ট, আমি বলছি আমি শট আ বেলুন। সো এইটা অনেকভাবে চেঞ্জ করা যায়। আর জেনারেটিভ অনেকভাবে হয় যে আমি ওপরে যাচ্ছি। হ্যাঁ, অনেক সময় আমরা ওই ইয়েটাও বদলে দিই, আমি যাচ্ছি ওপরে। হ্যাঁ, সেটা ডিপেন্ড করে, কনটেক্সটের উপরে ডিপেন্ড করে। কিন্তু পানিনি এটা, এই যে ফরম্যাটটা, এটা পানিনি আমাদের দিয়েছেন। এটা আমাদের সবসময় আমাদের মনে রাখতে হবে যে সারা পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত এক্সপ্লেন করে দেওয়া যায় পানিনির গ্রামার দিয়ে। সেই জন্যই তাকে এখনো পর্যন্ত উদ্ধৃত করা হয় পেপার লেখার সময়। আচ্ছা, তারপরে হচ্ছে যে অনেক সময় আমরা রুলটাকে রিরাইট করতে পারি। মানে ধরো পিছন দিকে হেঁটে, মানে একটা জায়গায় পৌঁছে দেখছি যে এটা অন্য রুলের সাথে খাপ খাচ্ছে না, তখন আমরা পিছন দিকে হাঁটতে আরম্ভ করলাম, যে কত পর্যন্ত আমাদের রুলটা খাপ খাচ্ছিল, করে আবার সেই রুলটাকে ভেঙে ভেঙে আমরা লিখি। আচ্ছা, ভেঙে ভেঙে কী করে লিখি? এখানে একটা ছোট এক্সাম্পল রেখেছি, কিন্তু এটা মানে পুরো এক্সাম্পল নয়, তুমি দেখতেই পাচ্ছ এটা ভবন্তী। হ্যাঁ, ওটা কেউ একটা হয়ে গেল, ভবন্তী হচ্ছে ভূ ধাতু থেকে তৈরি হচ্ছে। দেখো, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এটাকে করে থাকি, আমরা এত তাড়াতাড়ি করে নিজেরাই বুঝি না। এইটা কিন্তু উনি ফার্স্ট অ্যালগরিদম লিখেছিলেন। তাহলে দেখো, উনি কম্পিউটারেরও প্রথম প্রোগ্রামিং, মানে আমাদের প্রোগ্রামিং শেখাচ্ছেন পানিনি। প্রোগ্রামে আমরা কি করি? আমরা যদি দুটো
দুটো কোয়ান্টিটি যোগ করতে চাই, তাহলে ওই দুটো সংখ্যা নিলাম, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, হ্যাঁ, তারপরে সেই ভ্যালুগুলো নিয়ে সেগুলোকে সামের মধ্যে রাখলাম। দেখো স্টেপ 4-এ সাম ইকুয়াল টু বা সাম ম্যাপিং টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, তারপরে ডিসপ্লে সাম। এটা প্রোগ্রামিং। প্রথম পানিনি সেটা শেখান, এখনো পর্যন্ত পানিনি সেই জায়গাটা পাননি। পাচ্ছেন সাইটেশন, কিন্তু সেই জায়গাটা এখনো পাননি। অনেক রকম কারণ আছে তার জন্য। তাহলে কি বলছিলাম, যে আমরা মাথার মধ্যে ওই রুলগুলো মাঝে মাঝে রিরাইট করি, আর উনি সেটার জন্য দিয়েছেন, রুলও দিয়েছেন। আর এই ট্রানজিশনগুলো কি করে হয়, এই ধরো এখানে একটা এক্সাম্পল আছে, আমরা বলি ফাইনাইট স্টেট অটোমেটা। হ্যাঁ, মানে একটা আমাদের কীরকম রয়েছে, কাজে যাচ্ছি, বাড়িতে আছি, তারপরে মানে শুতে চলে যাচ্ছি। এই তিনটে যদি আমাদের স্টেট হয়, হ্যাঁ, তাহলে দেখো ওয়াক থেকে আমরা ট্রেন ধরছি, বাড়িতে আসছি, আবার বাড়ি থেকে ঘুমোতে যাচ্ছি, কোথায়, শুতে চলে যাচ্ছি। হ্যাঁ, এইবারে দেখো আবার ঘুম থেকে উপরে মানে উঠছি, তখন আবার নিচে নামছি, আর খাট থেকে নিচে নামছি, নেমে আবার বাড়ি থেকে আবার ট্রেন ধরে কাজে যাচ্ছি। মানে কীরকম স্টেটগুলো রয়েছে, তার ট্রানজিশন রয়েছে। হ্যাঁ, স্টেট এখানে একে বলে স্টেট ট্রানজিশন গ্রাফ। তো এইগুলো কিন্তু প্রথম ওর রুলে বোঝা গেছে। মানে কীরকম বলো তো, নাউনগুলোকে নিয়ে নাও, তারপর ভাবগুলোকে নিয়ে নাও। নাউনগুলো হলো তোমার স্টেট, আর ভাবগুলো হলো একটা থেকে আরেকটা ট্রানজিশন। হ্যাঁ, তো এইভাবে পানিনি প্রথম তৈরি করেন। কী করে যে তৈরি করেন সেটা বলা খুব মুশকিল, কেননা তখন ভাষাটা তো অন্যরকম ছিল। সংস্কৃতও তো একটা অ্যানসেন্ট সংস্কৃতও তো রয়েছে। তো সেই জন্য আমাদের পানিনির কাছে প্রচণ্ড কৃতজ্ঞ থাকা উচিত, যে আজকে আমরা যে চ্যাটজিপিটির যুগে পৌঁছতে পেরেছি, সেটার পানিনি প্রচুর কন্ট্রিবিউশন আছে। তারপরে হচ্ছে যে আবার একটা রুলকে নিয়ে আবার তার মানেটাও বুঝিয়েছেন, তো মেটা রুলও রয়েছে তার মধ্যে। তারপরে একটা পুরো সেন্টেন্সকে কিভাবে আমরা ভাঙবো, মানে ওই যে দেখালাম না একটা গাছের মতো, মানে ট্রি স্ট্রাকচার, ওইটা ভাঙাটাও উনি শিখিয়েছেন। তো পানিনি অনেকগুলো কাজ করেছেন। তো তারপরে পানিনির কাজের পরে খুব মুশকিল হলো যে সেই পানিনির কাজটাকে ধরে রাখা। সেটা ওই কাত্যায়ন ছিলেন দক্ষিণ দেশের, মানে সম্ভবত তামিল দেশের মানুষ। কাত্যায়ন সেই কাজটা করেন। সেই যে রুলগুলো পানিনি দিয়েছিলেন না, সেইটাকে উনি অপটিমাইজ করেন। অপটিমাইজ বলতে না বোঝায় যে ধরো যে কোনো জায়গায় অ্যাম্বিগুইটি আসছে, যে আচ্ছা এই রুলটা নেব এই ক্ষেত্রে, না ওই রুলটা নেব। সেই পানিনি সেই অবস্থা থেকে আমাদের বাঁচান হচ্ছে কাত্যায়ন। কাত্যায়ন বলে দেন যে এইটার থেকে এই কোন সময় কোন রুলটা ইউজ করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে পতঞ্জলি যে কাজটা করেন সেটা প্রায় পানিনি তুল্য, কারণ ওরা ফিলোসফিক্যাল মিনিং দেন পতঞ্জলি। আমার ধারণা যে তোমরা একটু একটু পতঞ্জলি পড়ো, কাত্যায়ন বোধহয় পড়তে হয় না, অল্প অল্প পতঞ্জলি পড়ো। তো ইনি রুলকে, মানে পানিনি যে রুলগুলো দেন 4000 রুল, সেটাকে ইন্টারপ্রেট করেন। এটাও সমানই প্রায় কাজ করেছেন, কিন্তু পতঞ্জলি বা কাত্যায়নের বাইরে অত নাম নেই, মানে ওই গুগল স্কলার টলারে অত নামটাম নেই। হ্যাঁ, কিন্তু উনি মানে বাস্তবিক উনিও ভালো কাজ করেছেন। ইনি যেটা করেছেন, যে কেন আমরা কোনো রুল অন্য কোনো রুলের বদলে ইউজ করব, সেটা উনি করেছেন। তো এটাকে আমরা এক্সপ্লেনেবল বলি। তাহলে আগেরটা হলো উনি অপটিমাইজ করেছেন, বা কোনো জায়গায় আমাদের অ্যাম্বিগুইটি বা কোনো মানে বুঝতে অসুবিধা হলে সেটা কাত্যায়ন করেছেন, আর পতঞ্জলি করেছেন মোর মানে এক্সপ্লেনেবিলিটি, যে এটা কেন হচ্ছে। আমরা যেমন চ্যাটজিপিটি খুললে বুঝতে পারি না যে এটা কী এক্সপ্লেনেবিলিটি, কতখানি এক্সপ্লেনেবিলিটি, কিন্তু এইখানে পতঞ্জলি ওই পানিনির যে অষ্টাধ্যায়ী রয়েছে সেটার পুরো মানেটা বুঝিয়েছেন, কেন কোনটা হবে বুঝিয়েছেন। সুতরাং এইটা খুব ইম্পর্ট্যান্ট।
পানিনির ক্ষেত্রে, মানে পানিনি গ্রামার বোঝার জন্য, পানিনির সিস্টেম বোঝার জন্য। তারপরে আমি আসছি ভর্তৃহরিতে। হ্যাঁ, ভর্তৃহরি তার উপরে উজ্জয়িনীতে থাকতেন। এইটা আরও মিনিংয়ের দিকে যাচ্ছে। ধরো একটা শব্দ আছে, ফ্রেঞ্চ শব্দ, হ্যাঁ, ওটা বলে ভিলাজ। ভিলাজ মানে কি না, ওই ওটা লিখলে পরে সেই ইংরেজির মতোই হবে, ভিলেজ। ভিলেজ মানে গ্রাম, ঠিক আছে, সেটা ফ্রেঞ্চে বলে ভিলাজ। তো এই দেখো শেষে যে জটা বলছি সেটা একটা আলাদা জ, এই যে উচ্চারণের মধ্যে একটা তফাৎ, এইটা অনেকে বুঝতে পারে না। আচ্ছা ভিলাজ বললো, তাহলে কি বিলাস বললো? ভিলাজ কথাটা কি বিলাস বললো? পুরো মানে আলাদা হয়ে যায়। এই যে একটা ধ্বনি, এটা মানে চেঞ্জ হলে পুরো মানে আলাদা হয়ে যায়, এইটার এক্সপ্লেন করেন বা এটার জন্য রুল তৈরি করেন ভর্তৃহরি। আমার যে থিসিসের কাজটা ছিল সেটা ভর্তৃহরির উপরে ছিল, কিন্তু সেটা লেখার শব্দের উপরে ছিল, মানে ধ্বনির উপরে ছিল না। পরবর্তীকালে ধ্বনির উপরে করতে গিয়ে দেখছি যে কি অসাধারণ কাজ ভর্তৃহরি করে গেছেন এই স্ফোটা থিওরিতে। হ্যাঁ, স্ফোটো বলে যে থিওরি উনি দিয়েছেন, এই থিওরিতে উনি অসাধারণ কাজ করে গেছেন, যেখানে উনি বলছেন যে একটা ধ্বনি কিভাবে মানে একটা শব্দের মানে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, তো এইটা একে আমরা বলি মোটামুটিভাবে বলি ডিসকোর্স, বা এটা প্র্যাগমেটিক্সের একটা পার্ট বলা যায়। তো মানে একটা ভাওয়েল একটা কনসোনেন্ট একসঙ্গে হলে কি হয়, কিভাবে মানেটা চেঞ্জ হয়, এটা ভর্তৃহরি বলেছেন। এবং এইটা খুব ইম্পর্ট্যান্ট। মুশকিলটা কি হলো, আমি এটা বারবার চেষ্টা করেছি সাইটেশন দিতে, কারণ মানে গোটা পৃথিবীর জন্য জানা উচিত যে ভর্তৃহরি কত বড় কাজ করে গেছেন, যার জন্য আমরা আজকে কাজ করছি। মুশকিল হলো যে এই সমস্ত থিওরিগুলো হিন্দু ধর্মের সাথেও যুক্ত, সেটা বাইরের দেশে এস্টাবলিশ করা খুব মুশকিল। যে আমি কিন্তু ধর্মপ্রচার করছি না, আমি শুধু থিওরির কথাই বলছি, কিন্তু এরা এটা বুঝতে চায় না, খুব মুশকিল হয় ওই জন্য সাইটেশন দিতে। আমি এখনো পর্যন্ত ভর্তৃহরিকে সাইট করতে পারিনি, যদিও ওটা আমি থিসিসে লিখেছি। ভর্তৃহরির কাজকে আমি এখনো পর্যন্ত সাইট করতে পারিনি। তাহলে পানিনি পর্যন্ত সাইটেশন দেওয়া গেছে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলা গেছে যে আমাদের দেশে ইনি ছিলেন, যার জন্য আমরা সমস্ত ভাষায় কথা বলতে পারছি। তো ভর্তৃহরিও যে কাজ করে গেছেন, বা পতঞ্জলি বা কাত্যায়ন, এখনো পর্যন্ত তার ব্যবস্থা করা যায়নি। হয়তো ভবিষ্যতে হবে, আমি তো চেষ্টা করবই দিতে। তো এইবারে আমি যেটা চেয়েছিলাম, আমি ক্রমশ শেষ হয়ে আসছে, আমি যেটা চেয়েছিলাম যে বলতে, যে অ্যাকচুয়ালি আমাদের যে আর্কিটেকচারটা আছে না, সেটা হচ্ছে ওই বার্গার খেয়েছো কেউ? কতজন বার্গার খেয়েছো? আরে বাবা, বেশ কয়েকজন বার্গার খেয়েছে, খুব ভালো। তো বার্গারটা কি ওই পাওভাজির মতো, ওপরে নিচে রুটি থাকবে, বান থাকবে, মাঝখানে কিছু দেওয়া থাকবে, এইগুলো হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচার। হ্যাঁ, এই যে বার্গার যে আর্কিটেকচার, এই বার্গার আর্কিটেকচারটা এখানে কাজে লাগে। প্রথমে পানিনি এলেন, পানিনি সবার শেষে রয়েছেন, বেস হলেন পানিনি। তারপরে হলেন আমাদের কাত্যায়ন, তিনি অপটিমাইজ করলেন সেই রুলগুলোকে। তারপরে এলেন পতঞ্জলি, তিনি ফিলোসফিক্যাল মিনিং দিলেন। তারপরে সেম্যান্টিক্স, মিনিং মানে পুরো বাক্য বা পুরো প্যারাগ্রাফ বা পুরো মানে লিটারেচার বা আর্টিকেলের মিনিং দিলেন ভর্তৃহরি। তো এইটা একটা লেয়ার্ড আর্কিটেকচার। আমি এখনো এটা নিয়ে কোনো কাজ করিনি, কিন্তু মানে ধরা যাক যে একটা কথা বলছি, আমি এই বইটা টেবিলের উপর রাখলাম, এবার আমি তো বলতেই পারি উপরে রাখলাম, আমি টেবিলের উপরে রাখলাম, সেটাও এই রুলগুলোর মধ্যে আসে। হ্যাঁ, সেইটা বোঝানোর জন্য আমি একটা আর্কিটেকচার তৈরি করতেই পারি, আমি একটা মেশিন তৈরি করতে পারি, যেটা পানিনি থেকে শুরু হয়ে ভর্তৃহরি পর্যন্ত যাবে, করে সেটা আজকের এআই মেলে চ্যাটজিপিটির মতো আনসার দেবে।
বুঝলে? সেটা হচ্ছে আমার টার্গেট। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ করিনি, আমি জাস্ট এইটা এখানে বললাম, হয়তো এই কাজটা শুরু হলো, আমার ইচ্ছে আছে এটাকে শেষ করবার। তো এইটাই হচ্ছে আমার কনক্লুশন। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের প্রশ্ন থাকলে। প্রথমেই সবাইকে জানা উচিত ছিল, সবাইকে প্রণাম জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের নমস্কার জানিয়ে শেষ করছি। হ্যাঁ, ওই আপনার মানে সব ধরনের লজিকই ব্যবহার করা হয়, কারণ হচ্ছে না যে মানে ফার্স্ট অর্ডার লজিকে যেটা হচ্ছে সেটা তো শুরুর কাজটা হচ্ছে, বুঝতেই পারছেন, কিন্তু এই লজিকগুলো ব্যবহার হয়, কিন্তু সেটা না অনেকটা অন্যভাবে ম্যাথামেটিক্স দিয়ে ব্যবহার হয়। ফলত আমরা বলতে পারি না যে যারা লজিশিয়ান রয়েছেন তারা আমাদের এখানে কন্ট্রিবিউট করছেন, খুব মুশকিল হয়। আমরা বুঝতে পারি যে ওইটা অ্যাকচুয়ালি আপনাদের অনেকের কাছ থেকে আসছে, মানে ফিলোসফি মানে হ্যাজ এ লট অফ কন্ট্রিবিউশন আমাদের কাজে, কিন্তু আমরা কিছুতেই সাইড করতে পারছি না এখনো পর্যন্ত। মানে ওইটার জন্য ইন্টারডিসিপ্লিনারি কাজ খুব দরকার, যেটা চেষ্টা করছি আমি, দেখা যাক কত দূর হয়। স্টুডেন্টদের কাছ থেকে কোনো প্রশ্ন নেই? কারোর কোনো প্রশ্ন হলো না? একটা প্রশ্ন হোক। কারোর কোনো প্রশ্ন নেই? যা কিছু হোক না কেন, ছোট প্রশ্নই হোক না, একটা প্রশ্ন হোক। কি প্রশ্ন? একটা প্রশ্ন? নো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই নাকি? বোঝা যায়নি? বোঝা গেছে কি না? আমি আর সময় নেব না তাহলে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, কিসের? ওয়ার্ডনেটের কাজ? ওয়ার্ডনেটের কাজ অনেক কিছু হতে পারে। এটা ফিলোসফির দিক দিয়েও কাজ হতে পারে, যে কোনো শব্দের সাথে কোনো শব্দের কীরকম রিলেশন আমি একটু দেখি গিয়ে। হ্যাঁ, আর আরেকটা হতে পারে, এটা কম্পিউটেশনালি হতে পারে, যে আমি কম্পিউটারকে বলে দিলাম তুমি ওয়ার্ডনেটটা ইউজ করো, প্রত্যেকটা শব্দের সাথে, প্রত্যেকটা রিলেশনের সাথে একটা নাম্বার আছে, তো ও ওইটা পড়ে সেই রিলেশনটা বের করে নেবে। হ্যাঁ, ওটা কোডিং করা যাবে তো, একদম। ধন্যবাদ। Thank you, madam, for such insightful session, and also thanking you for your gracious presence in our seminar.